কাহিনী শুরু হয় ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে থাকে একটি পুরনো বাড়ি থেকে। হঠাৎ সেই বাড়ির একটি জানলা ভেঙে এক ছেলেকে প্রাণ বাঁচিয়ে বাইরে লাফিয়ে পড়তে দেখা যায়। সে পেছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে জঙ্গলের দিকে। ঠিক সেই সময় বাড়ির ভেতর থেকে একটা ডাইনি মহিলা বেরিয়ে আসে। সে মাটিতে পড়ে থাকা সেই বন্দুকটি তুলে নেয়, যা ছেলেটি ভয়ে পালানোর সময় মাটিতে পড়ে গিয়েছিল, এবং রক্তমাখা একটি কাঁচের টুকরা সে জিভাতে চাটতে শুরু করে। ওইদিকে ছেলেটি আতঙ্কে জঙ্গলের দিকে হোঁচট খেতে খেতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে তাড়াহুড়া করে একটি খাম নিজের ব্যাগের ভেতর লুকিয়ে রাখে, যেন এটাই তার মূল্যবান জিনিস। ছেলেটি বারবার নিজের খালি ব্যাগের দিকে হাত বোলাচ্ছিল, যেন সেখানে অন্য কিছু রয়েছে। কিন্তু তখনই আচমকা সেই ডাইনি তার সামনে এসে হাজির হয় এবং এক ঝলকের মাধ্যমে শিশুটার আত্মা কেড়ে নেয়। ফলে শিশুটি জীবন্ত লাশে পরিণত হয়ে যায়। রাতে রাস্তায় ওই ছেলেটিকে দেখতে পাই, যার নাম ছিল রনি হার্লো। রনি একদম স্থির হয়েছিল, কারণ তার শরীর থেকে আত্মা বের হয়ে গিয়েছিল। পুলিশ অফিসারের মনে হয় সে শক খেয়েছে, তাই সঙ্গে সঙ্গে সে তার মাকে খবর দেয় এবং তাকে বাড়িতে নিয়ে যায়। এই ঘটনার পর ডাইনি আর সেখানে থাকতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে শহর ছেড়ে অন্য শহরে যাবে, যেখানে শিশুর সংখ্যা বেশি আর সে আরো শিশুদের আত্মা সংগ্রহ করতে পারবে। ডাইনি দ্রুত তার গাড়িতে উঠে বসে, যাতে সে যত তাড়াতাড়ি সম্ভব সে জায়গা থেকে বের হয়ে যেতে পারে। এরপর সে অন্য এক শহরের দিকে রওনা হয়। নতুন শহরে পৌঁছে সে দেখে সেখানে অনেকগুলো শিশু রয়েছে, তাই সে থাকার জন্য একটি পুরনো বাড়ি বেছে নেয়। এরপর আমাদের দেখানো হয় নোয়া নামের এক ছেলেকে। নোয়ার স্বপ্ন ছিল একজন রাইটার হওয়া, যাতে সে নিউজের আর্টিকেল লিখতে পারে। আসলে নোয়ার বাবা আগে একজন সাংবাদিক ছিলেন, আর তার মৃত্যুর পর নোয়া বাবারই মতো একজন জার্নালিস্ট হতে চায়। তার মা তাকে খুব যত্ন করে লালন পালন করেছে। বাবার মৃত্যুর পর নোয়ার মা বাড়িটাকে পে গেস্ট বানিয়ে ফেলেছিল, যেখানে এক এক সময় এক এক লোকজন এসে তাদের রুম ভাড়া নিত। নোয়া যে আর্টিকেলটি লিখেছিল সেটি নিয়ে সে একটি রেস্টুরেন্টে যাচ্ছিল, কারণ সেখানে তার এক এডিটরের সঙ্গে দেখা করার কথা ছিল। এইদিকে নোয়ার মায়ের কাছে নতুন পেন গেস্ট এসে হাজির হয়, আর তার নাম ছিল মিস হারসন। সে কয়েকদিনের জন্য একটি রুম ভাড়া নিতে চাচ্ছিল। মিস হারসনের পোশাক ছিল একদমই ডাইনির মতো, যা দেখে নোয়ার মা বেশ অবাক হয়ে যায়। অন্যদিকে নোয়া তার আর্টিকেলটি এডিটরকে দেখায়, কিন্তু এডিটর সরাসরি বলে দেয় এই আর্টিকেলটা খুবই খারাপ, এটা আমি কোনোভাবে আমার পত্রিকায় ছাপাতে পারবো না। এতে নোয়া ভীষণ হতাশ হয়ে যায়। এরপর তার বন্ধুদের সঙ্গে বেসবল খেলতে মাঠে চলে যায়। তার সবচেয়ে ভালো বন্ধু ছিল বেন, আর বাকি দুই বন্ধু ইউজিন আর স্যামি। বেন বেসবল খুব ভালো খেলতো, সে একটি দারুণ শট মেরে দলকে জেতায়। খেলা শেষে চারজন যখন বাড়ি ফিরছিল, তখন তারা পথে একটি অদ্ভুত বাড়ি দেখতে পায়। সেখানে শুধু একজন বৃদ্ধ মানুষ থাকতো। তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে। শহরের লোকজনের মুখে তারা শুনেছিল এই বুড়ো মানুষটি নাকি তার নিজের পরিবারকে খুন করেছে। এমনও কথা ছড়ানো রয়েছে তার বাগানের নিচেই নাকি তাদেরকে পুঁতে রেখেছে, আর এই বুড়ো মানুষটা কখনোই বাড়ির বাইরে বের হতো না। তখন চারজন বন্ধু ঠিক করে ঘরের মধ্যে ঢুকে তারা দেখবে আসলে কি এখানে কি আছে। এরপর তারা চুপি চুপি তার বাড়িতে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে দেখে বুড়ো মানুষটা কোনো একটা কাজ করছিল। ওরা সামনের দিকে এগোতে থাকে। ঠিক তখনই তারা লক্ষ্য করে বুড়ো মানুষটা তাদের দিকে আসছে। তারা তাড়াতাড়ি করে টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু বুড়ো মানুষটা তাদের দেখে ফেলে। ভয়ে তারা দৌড়ে পালায়, কিন্তু তাড়াহুড়া করে নোয়া নিজের ব্যাগ সেখানেই ভুলে রেখে চলে আসে, যা ফেরত নেওয়ার কোনো সুযোগই ছিল না। রাতে নোয়া তার ব্ল্যাকবোর্ডে সেই বুড়ো মানুষের নাম লিখে রাখে, যেন তার পরিবারের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি বড় আর্টিকেল লিখতে পারে। ঠিক তখনই তার বন্ধু বেন এসে হাজির হয়। সে নোয়ার জন্য একটি বেসবল ক্যাপ নিয়ে এসেছে। এটা ছিল একটু ছোট সারপ্রাইজ। নোয়া খুবই খুশি হয়ে যায় এই সারপ্রাইজ দেখে। এরপর বেন তাকে জানায় যে আজ রাতে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে, আর তারা সমুদ্রের ধারে পানিতে নামবে। রাত হলে বেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে। দুজনেই খুব খুশিতে সময় কাটায়। কিছুক্ষণ পর তারা কাপড় খুলে পানিতে নেমে পড়ে আর মজা করতে থাকে। ঠিক হঠাৎই তারা দেখতে পায় ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে একজন হুডি পরা মহিলা, আর সে কেউই ছিল না, সে ছিল সেই ডাইনিটি। ডাইনি বলে, বাচ্চারা এত রাতে পানিতে নামা ঠিক না। এই কথা বলে সে পানিতে ঝাঁপ দেয়। বেন ও তার গার্লফ্রেন্ড ভয় পেয়ে যায়। তারা পানি থেকে বেরোতে যাচ্ছিল, কিন্তু সেই ডাইনি বেনকে ধরে ফেলে আর তার আত্মা টেনে বের করে। বেনের গার্লফ্রেন্ড তীব্র আলোর এক ঝলক দেখছিল, কিন্তু কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছিল না। বয়সে তৎক্ষণিক পানি থেকে বেরিয়ে আসে। এইদিকে নোয়া বাড়ি থেকে বাইরে বের হয়ে দেখে তার ব্যাগটা তার বাড়ির সামনেই পড়ে আছে। সে বুঝে যায় বুড়ো মানুষটা ব্যাগটা ফিরিয়ে দিয়েছে। ব্যাগের ভেতরে সে বুড়ো মানুষের একটি বইও পায়। এটা দেখে নোয়া বুঝতে পারে এই মানুষটা সম্পর্কে যা গুজব ছড়ানো হয়েছে সেগুলো ভুল। আসলে লোকটা ভালো একজন মানুষ ছিল। এরপর নোয়া বেনের বাড়িতে যেতে চায়, কারণ সে জানতে চায় বেনের গার্লফ্রেন্ডের সাথে তার রাতটা কেমন কেটেছিল। কিন্তু বেনের বাড়ির সামনে সে দেখে পুলিশের গাড়ি। পুলিশ আর বেনের মা কিছু গুরুতর কথা বলছিল। নোয়া কাছে গিয়ে শুনে। বেনের মা বলে বেনের কিছু একটা হয়ে গিয়েছে, সে একটাও কথা বলছে না। যা শুনে নোয়া দ্রুত ভেতরে ছুটে যায়, কিন্তু দেখে বেনের শরীরে
আর আত্মা নেই আর সে কোনো কথাই বলছে না। নোয়া হতবাক হয়ে যায়। এরপর নোয়া তার গার্লফ্রেন্ডের কাছে যায়। গার্লফ্রেন্ড পুরো ঘটনা খুলে বলে। এটা শুনে নোয়া চমকে ওঠে। তখন নোয়া বলে ডাইনি বলতে কিছুই হয় না, এটা অসম্ভব। তখন মেয়েটি বলে আমার আগেই জানা ছিল তুমি আমার কথা বিশ্বাস করবে না, কেউই করবে না। এরপর নোয়া সেই ঘটনার জায়গায় যায়। ব্রিজের নিচে সে একটি কালো কাপড় খুঁজে পায়। এইদিকে সেখানে মিস হার্সনও ছিল। সে নোয়াকে দেখে হাই বলে। নোয়া তাকেও হাত নেড়ে সেখান থেকে চলে যায়। এরপর নোয়া আবারও সে বাড়িতে যেতে চায় কারণ সে বুড়ো লোকটিকে সে ধন্যবাদ জানাতে চায়। বুড়ো মানুষটা দরজা খুলে তাকে জিজ্ঞেস করে তুমি আবার এখানে কেন এলে? নোয়া বলে আমি আপনাকে ধন্যবাদ দিতে এসেছি। বৃদ্ধ লোকটি নোয়াকে বলে যে তার নাম জিন এবং সে একজন ডিটেকটিভ ছিল। এখন সে অবসর জীবন উপভোগ করছে। এই কথা শুনে নোয়া তাকে বলে সে যেন তাকে একটি কেস সমাধান করতে সাহায্য করে কারণ গত রাতে তার বন্ধুর সাথে অদ্ভুত কিছু হয়েছে। আর তারপর থেকে বেন কথা বলতেই পারছে না। নোয়ার সন্দেহ এটা কোনো ডাইনি ছায়ার কাজ, কিন্তু জিন এই কথা বিশ্বাস করে না। সে বলে এ বিষয়ে সে নোয়াকে সাহায্য করতে পারবে না। রাতে নোয়ার মা নোয়াকে বলে মিস হার্সনের ক্ষুধা লাগতে পারে, তুমি গিয়ে তার দরজার সামনে খাবারটি রেখে আসো আর তার প্রাইভেসির দরকার হতে পারে, তাই তুমি দরজাটা খুলো না। এই কথা শুনে নোয়া খাবার রেখে ফিরছিল। তখনই সে মিস হার্সনের রুম থেকে এক অদ্ভুত মন্ত্রপাতের শব্দ শুনতে পায়। সে স্টিলের চাকুতে প্রতিফলন দেখতে চায় যে ভেতরে কি হচ্ছে। হঠাৎ মিস হার্সন শরীর প্রতিফলন দেখে ফেলে। নোয়া ভয়ে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জিন তার বাড়িতে ছিল। সে তার ছেলে পুরনো ভিডিও দেখছিল কারণ বহু বছর আগে তার ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। সে ঘটনার পর থেকে সে এখনো তার ছেলেকে খুঁজে পায়নি। ছেলের কথা মনে পড়ে সে ভিডিও দেখছিল। ঠিক তখনই বেন সম্পর্কে টিভিতে একটি খবর দেখে জিনের মনে হয় এতে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এর পরের দিন জিন নোয়াকে বেসবল মাঠে ডাকে এবং বলে আমি তোমাকে সাহায্য করব। প্রথমেই তারা বেনের কাছে যায়। জিন বেনের মুখের সামনে হাত নাড়ায়, কোনো প্রতিক্রিয়া সে করে না। এরপর হাত পা পরীক্ষা করে, কোনো আহত হওয়ার দাগও ছিল না। এতে জিন মনে করে হয়তো কোনো ডাইনি নয় বরং বেন মানসিক শকে আছে, তাই সে কথা বলছে না। রাতে মিস হার্সন এক মেয়ের কাছে যায়। সে মেয়েটার গায়ে হাত বুলিয়ে বলে তুমি শুধু ভালো কথা বলো। নোয়া ছুটে এসে দেখে মিস হার্সন উধাও আর মেয়েটি একদম অদ্ভুত ভাবে শুধু ভালোই কথা বলছিল। এতে নোয়া তার মা দুজনেই অবাক হয়ে যায়। পরের দিন নোয়া তার বন্ধু ইউজিন এবং স্যামিকে ঘটনাটি খুলে বলে, কিন্তু তারা কেউই ডাইনিতে বিশ্বাস করতো না। এইদিকে আমাদের দেখানো হয় বাচ্চাদের একটি ক্যাম্প যেখানে একটি মেয়ে ফ্রাঙ্ক নামের একটি ছেলেকে প্রলুব্ধ করার চেষ্টা করতে থাকে। সে তাকে নিয়ে জঙ্গলের দিকে যায়। ফ্রাঙ্ক বলে এখানে মাইন পাতা আছে, সাবধানে থাকতে হবে, কিন্তু মেয়েটা তাকে বিভ্রান্ত করতে থাকে। এরপর আমরা দেখি সে আসলে মেয়ে ছিল না, সে আসলে ওই ডাইনি। এই মেয়ের রূপে সে ফ্রাঙ্কের ঝোপের পেছনে নিয়ে যায় আর তার আত্মা চুষে নেয়। ঠিক তখনই ফ্রাঙ্কের পায়ে একটি মাইনের ওপর পড়ে। এর ফলে এখানে বড় বিস্ফোরণ হয়ে যায়। এইদিকে জিন টিভি অন করে দেখে ফ্রাঙ্কের ঘটনাটি খবর হচ্ছে। সে ঠিক বেনের মতো স্তব্ধ হয়ে গিয়েছিল। এবার জিন বুঝতে পারে এটাতে সত্যি অতি প্রাকৃতিক কিছু আছে। সে নোয়াকে ফোন করে বলে চলো দুর্ঘটনা স্থলটি দেখে আসি আমরা। তারা দুজন দুর্ঘটনা স্থলে গিয়ে তদন্ত শুরু করে যেখানে তারা বিস্ফোরণের চিহ্ন দেখতে পায়। আর একই জায়গায় নোয়া একটি অদ্ভুত ঝাড়ু খুঁজে পায় আর একটি কালো কাপড় যা দেখতে ঠিক সেই কাপড়ের মতো যা নোয়া সমুদ্রের ধারে খুঁজে পেয়েছিল। জিনও তখন বুঝে যায় যে এটা ডাইনিরই কাজ আর কারোই না। এরপর নোয়া জিনের সাথে তার বন্ধুদের পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে ঠিক করে ডাইনিটাকে ধরতে হবে। জিন তাদের বোঝায় অনেক বছর আগে ডাইনিরা নাকি শিশুদের মাংস খেত যাতে তাদের সৌন্দর্য বজায় থাকতে পারে। তারা ঝাড়ুতে উঠতো আর সবসময় কালো পোশাক পরতো। কিন্তু আমার মনে হয় এই ডাইনিটা একটু আলাদা। এটি শিশুদের মারে না বরং তাদের আত্মা টেনে নেয়। এর ফলে বাচ্চারা ঠিকই বেঁচে থাকে কিন্তু তারা প্রাণহীন হয়ে পড়ে এবং তাদের মধ্যে কোনো অনুভূতি থাকে না। সে জিন্দা লাশ হয়ে যায়। এই সবকিছু শুনে সবাই মিলে প্ল্যান করে কিভাবে ডাইনিটিকে ধরা যায়। রাতে নয় টেলিস্কোপ দিয়ে বাইরে তাকাচ্ছিল। হঠাৎ সে দেখতে পায় মিস হার্সন তার জানলার দিকে তাকিয়ে আছে। তখন নর মনে সন্দেহ ঢুকে যায় এবং সে ভাবে নিশ্চয় মিস হার্সনই ডাইনি হতে পারে। যখন মিস হার্সন রুমে ছিল না সে চুপি চুপি ভেতরে ঢুকে। সেখানে সে দেখতে পায় ঠিক সেই কালো কাপড় যে ডাইনি পরেছিল। এবার সে নিশ্চিত মিস হার্সনই সেই ডাইনি। ঠিক তখনই মিস হার্সন ফিরে আসে এবং নোয়া তার ক্লোজেটে লুকিয়ে পড়ে। সে বের হতে না হতেই সকাল হয়ে যায়। পরের দিন সকালে মিস হার্সন কাজের উদ্দেশ্যে বের হলে নোয়া আর তার বন্ধুরা চুপি চুপি তাকে অনুসরণ করে। মিস হার্সন একটি অডিটোরিয়ামে যায়। ব্যাক স্টেজে একটি শিশুকে ধরতে এগোতেই নোয়া তাকে ঠেলে ফেলে দেয়। এরপর সবাই মিলে তার উপর পবিত্র জল ছুড়ে মারে কিন্তু এক ফোঁটা প্রভাবও তার উপর পড়ে না। মিস হার্সন রেগে গিয়ে বলে এই কিসের নাটক। নোয়া চিৎকার করে বলে আপনি ডাইনি। সে তখন জানে আমি বাচ্চাদের নিয়ে কাজ করি, এখানে আমি নতুন বই লঞ্চ করতে এসেছি। দর্শকের ভিড়ে অনেক অভিভাবক ছিল, ওদের সামনে ওকে এমন ভাবে অপমান করা হয়েছিল। মিস হার্সন ক্ষিপ্ত হয়ে নোয়াদের উপর রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এর ফলে নোয়ার মায়ের আর্থিক ক্ষতি হয়।
হয় তিনি রেগে গিয়ে বলে আমার চোখের সামনে থেকে তুমি সরে যাও। এতে নোয়া ভীষণ দুঃখ পায় এবং দৌড়ে চলে যায় জিনের বাড়িতে। জিন বুঝতে পারে নোয়ার দিনটি খুব খারাপ গিয়েছে। সে তাকে চা খাওয়ায় এবং নিজের অতীত খুলে বলে। জিন বলে বিয়ের পর আমার একটি ছেলে হয়েছিল। একদিন ছেলেকে নিয়ে আমি বের হয়েছিলাম কিন্তু গাড়ির টাওয়ার ফেটে যায়। টাওয়ার বদলানোর জন্য আমি নিচে নামি কিন্তু ঠিক তখনই একটি বাইকে করে একজন লোক আসে এবং আমার ছেলেকে তুলে নিয়ে যায়। এটাই ছিল আমার ছেলেকে শেষ দেখা। জিন আরো বলে আর সে বেঁচে থাকলে কমপক্ষে 40 বছরের মতো হতো। এই কথা শুনে নোয়া খুবই কষ্ট পায়। সে বলে আপনি একা নন, আমি আপনার সঙ্গে আছি। জিন নোয়াকে তার বড় রিচার্জ বোর্ড দেখায়। এতে শহর জুড়ে বছরের পর বছর ধরে শিশু নিখোঁজের খবর লেখা রাখা হয়েছিল। জিন বলে আমার তথ্য অনুযায়ী আমি অনেক শহরের বাচ্চাদেরকে নিখোঁজ অবস্থায় দেখতে পেরেছি কিন্তু আমাদের শহরের বাচ্চারা আত্মাহীন জীবন্ত লাশে পরিণত হচ্ছে। তাই তাদের জানতে হবে ডাইনিটি আসলে কোথায় থাকে। ডাইনিকে খুঁজে পেলে সেটাকে ধ্বংস করা সম্ভব আর এই জন্য প্রথমে শহরের মানুষকে সতর্ক করতে হবে। তাই তাদের এডিটরের সাহায্য লাগবে যাতে খবরটা পত্রিকায় ছাপা হয়। এইদিকে জিন সিদ্ধান্ত নেয় যে তারা খবর ছাপাবে এবং সবার কাছে সতর্ক বার্তা পৌঁছিয়ে দেবে। এইদিকে ডাইনিটি তার গাড়ি নিয়ে বের হয় নতুন একটি শিশুর আত্মা ধরার জন্য। পথে সে দেখে একটি ছোট মেয়ে শরবত বিক্রি করছিল। সে গাড়ি থামিয়ে তার কাছে যায় এবং সেই মুহূর্তে মেয়েটির আত্মা চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে নোয়া আর জিন ইন্সপেক্টর এবং নিউজ এডিটরের কাছে যায় সাহায্য চাওয়ার জন্য। এডিটর দৃঢ়ভাবে বলে দেয় এইরকম হাস্যকর খবর সে কোনোভাবে ছাপাবে না। তখন নোয়া সবকিছু খুলে বলে আর বলে এখানে সত্যি একটা ডাইনি আছে, সে শিশুদের আত্মা বের করে নিচ্ছে, তাই এই খবর ছাপানো খুবই জরুরি। কিন্তু ইন্সপেক্টর আর এডিটর দুজনেই হাসতে থাকে। তারা বলে এরকম কিছু হবে এটা অসম্ভবই। তখনই জিন বুঝতে পারে এদের দিয়ে কিছুই হবে না। তাই সে মিথ্যা করে বলে নোয়া তো বাচ্চা, ওর মনে হয় নিজের কল্পনা থেকে এসব বানিয়ে বলেছে। এটা শুনে নোয়ার ভীষণ খারাপ লাগে। সে সেখানে দাঁড়াতে পারে না, সাথে সাথে বেরিয়ে আসে। বাইরে এসে তার বন্ধু ইউজেন এবং স্বামীর কাছে যায় এবং জিজ্ঞেস করে ওরা কি তার পাশে থাকবে। কিন্তু ওরাও তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে আর বলে তুই গল্পকার হতে চাচ্ছিস বলে এইসব মন গড়া কথা বলবি, আমাদের এখানে কোনো ডাইনি নেই। এটা শুনে নোয়ার মন ভেঙে যায়। সে রাগে দুঃখে নিজের সমস্ত রিসার্চ পেপার সাগরে ফেলে দেয়। আর তার মনে হয় যখন কেউ তার উপর বিশ্বাস করছে না তবে আমি কেন এসব নিয়ে গবেষণা করব। পরের দিন আবারও নো বেসবল খেলতে যায়। সে দেখে ব্যান খেলার জন্য এসেছে কিন্তু ব্যান একটাও শট মারতে পারছে না। ওর হাতে ব্যাট ঠিকই আছে কিন্তু শরীর থেকে আত্মা যেন বেরিয়ে গিয়েছে। এম্পায়ার জিজ্ঞেস করে তোমার কি হয়েছে কিন্তু ব্যাট কোনো উত্তরই দেয় না, একদম নিস্তব্ধ ছিল। সন্ধ্যায় খেলা শেষ হলে ইউজিন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। ঠিক তখনই সে ডাইনিটির গাড়ি তার পেছনে পড়ে। ইউজিন ভয় পেয়ে দ্রুত গতি বাড়ায়, রাস্তা ধরে দৌড়ে পালাতে চায়। কিন্তু কিছুক্ষণ পর নোয়া যখন সে রোডে আসে সে দেখে ইউজিনের সাইকেল পড়ে আছে। সে বুঝে যায় ডাইনি হয়তো তাকে শিকার হিসেবে ধরে নিয়েছে। নোয়া সেখানে লাল রঙের পায়ের চিহ্ন দেখতে পায় যা জঙ্গলের ভেতর দিকে এগোচ্ছে। সে পায়ের চিহ্ন ধরে ভেতরে ঢুকে কিছু দূর এগিয়ে সে ইউজিনকে খুঁজে পায়। ভয়ে সে কাঁপছিল আর তাদের সামনে দাঁড়িয়েছিল সেই ডাইনিটি। ডাইনিটি তখন নোয়াকে বলে তোমার একটাই বাজে অভ্যাস, তুমি সব কাজে নাক গলাও। এই কথা শুনে দুই বন্ধু দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর সময় ইউজিন নোয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে বলে সব দোষ তোর, তুই এই সব কিছুতে নাক গলিয়েছিস বলে আমাদের উপর বিপদ এসেছে বলে সে নোয়াকে রেখে পালিয়ে যায়। নোয়া তখন তার নিজের জুতোর উপর লেগে থাকা লাল রংটি লক্ষ্য করে যা ডাইনির জায়গা থেকে তার জুতার সাথে লেগেছিল। রাতে বাড়ি ফেরার পথে দেখে ডাইনিটির গাড়ি তার পেছনে লেগে আছে। সে ভয়ে দৌড়াতে দৌড়াতে জিনের বাড়িতে পৌঁছায়। জিন বাইরে এসে দেখে সেখানে কোনো গাড়ি ছিল না। নোয়া তাকে সব বলে। জিন তখন দুঃখ প্রকাশ করে এবং বলে আমি ভুল করেছি। সে এডিটরের সামনে আমাকে তোমাকে মিথ্যা কথা বলতে হয়েছে কিন্তু এখন আমি তোমার বন্ধু, আমি তোমার পাশে আছি। আমরা দুজন মিলে এই ডাইনিকে থামাবো। এবার জিন তার নিজের রিচার্জ দেখায়। সে বলে আমি বহুদিন ধরে নিখোঁজ মানুষদের নিয়ে খোঁজ খবর নিচ্ছি এবং একটা অদ্ভুত মিল পেয়েছি। জিন নোয়াকে জানায় সে এক শিশুর রহস্যময় ঘটনার কথা বের করেছে। একটি বাচ্চা বহুদিন আগে নিখোঁজ হয়েছিল কিন্তু পরে আবার ফিরে আসে। তার নাম রনি আর এটাই হচ্ছে সেই রনি যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। সে ডাইনির হাত থেকে কোনো মতে বেঁচে পালিয়েছিল। জিন নোয়াকে বলে রনি যখন ফিরে আসে তখন তারও অবস্থা বেনের মতনই ছিল। সে পুরোপুরি নির্জীব ছিল। এর মানে ডাইনিটি তখনও ওই এলাকায় ছিল আর এখন সে আবারও আমাদের শহরে ফিরে এসেছে এবং অনেক শিশুদের আত্মার টার্গেট করছে। জিন আরো জানায় সে রনির বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলতে চায়। নোয়া তখন বলে তাহলে আপনি আপনার স্ত্রীকেও দেখে আসুন। কিন্তু জিন গভীর নিঃশ্বাস নিয়ে বলে আমার ছেলে হারানোর পর আমার স্ত্রী আমাকে দোষ দিয়েছিল। সে এতটাই রেগে গিয়েছিল যে আমরা আলাদা হয়ে যাই। এরপর থেকে আমরা আর একসাথে থাকি না। এরপর নোয়া নিজের বাড়িতে ফিরে আসে। তার মা তাকে তার বাবার কিছু পুরনো জিনিস দিয়ে বলে তোমার বাবা যেমন একজন ভালো সাংবাদিক ছিলেন তুমিও ঠিক তেমনই
একজন বড় সাংবাদিক হবে। এই কথা শুনে নোয়ার চোখে পানি চলে আসে। সে মাকে জড়িয়ে ধরে। এইদিকে ডাইনি বুঝে যায় জিন আর নোয়া এখন তার বড় শত্রু। সে প্রথমে জিনের উপর হামলা করতে চায়। রাতে জিনের বাড়িতে হঠাৎ টিভি নিজে নিজেই চালু হয়ে যায়। পর্দায় দেখা যায় তার হারিয়ে যাওয়া ছেলেকে। ছেলে কাঁদতে কাঁদতে বলছে, বাবা তুমি আমাকে বাঁচাতে পারলে না কেন? এই দৃশ্য দেখে জিন ভেঙে পড়ে, তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই ডাইনি অন্ধকারে মিলিয়ে যায়। এরপর সে নোয়ার বাড়ির দিকে এগোয়। নোয়া ঘরে ঢুকতে লাইটগুলো হঠাৎ নিভে যায়। সে টর্চ জ্বালাতেই দেখে তার টাইপরাইটার নিচে থেকে শব্দ করছে। টাইপরাইটারের কাগজে ভয়ঙ্কর এক বার্তা লেখা ছিল। সেখানে শিশুদের আত্মা খেয়ে ফেলার হুমকি লেখা ছিল। নোয়া বুঝে যায় ডাইনি তাকে সতর্ক করছে, যদি সে না থামে তবে তাকে হত্যা করবে। পরের দিন জিন রনির বাড়িতে পৌঁছায়। সে রনির সঙ্গে কথা বলতে চাইলেও রনি কোনো উত্তরই দেয় না। সে অদ্ভুত প্রাণহীন অবস্থায় চুপচাপ বসে থাকে। তাই জিন তার ঘরে খোঁজাখুঁজি শুরু করে। আর তখনই সে রনির ঘর থেকে এক ভয়ঙ্কর সূত্র খুঁজে পায়। জিন রনির ঘরে খোঁজাখুঁজি করতে করতে একটি ব্যাগ খুঁজে পায়। ব্যাগের ভেতরে ছিল একটি চাবি। সে চাবির তালা খুঁজে পায় এবং যখন বক্সটি খোলে সে অনেক অবাক হয়ে যায়। বক্সের ভেতরে ছিল রনির অনেক রিচার্জ পেপার, অনেকগুলো ছবি আর সাথে কয়েকটি সিলভার বুলেট। জিন সঙ্গে সঙ্গে বুঝে যায় রনি নিশ্চয়ই সেই ডাইনিকে মারতে গিয়েছিল, কিন্তু উল্টা সে নিজে শিকার হয়ে যায় আর ডাইনি তার আত্মা ছিনিয়ে নেয়। রনির নোটে আরো পাওয়া যায় রনি ডাইনির আসল পরিচয় জেনে ফেলেছিল, তাই সরাসরি সে তাকে শেষ করতে গিয়েছিল, কিন্তু সে তার কাজ সফল করতে পারেনি। জিন যখন বাড়ি ফিরছিল তখনই তার মাথায় একটি জিনিস পরিষ্কার হয়ে যায়। সে রনির তোলা সব ছবিগুলো বের করে দেখে। সকল নিখোঁজ হওয়া শিশুই নিজ নিজ শহরে বেসবল টিমের সদস্য ছিল। সব শিশুরা একই এম্পায়ারের অধীনে খেলতো আর এটাই তাদের মধ্যে একমাত্র মিল ছিল। এটা দেখে জিনের চোখ ছানা বড় হয়ে যায়। সে বুঝে যায় এম্পায়ারই হলো আসল ডাইনি। ডাইনি এম্পায়ারের রূপ ধরে বাচ্চাদের খুব কাছে থাকতো আর সুযোগ পেলে আত্মা ছিনিয়ে নিত। ওইদিকে নোয়া যখন ম্যাচ দেখছিল সে এম্পায়ার জুতোর দিকে খেয়াল করে। জুতোর উপর ছিল সেই লাল রঙের ছাপ, যা ঠিক সেই দাগের মতো যেটা তার জুতায় লেগেছিল যখন সে ডাইনির কাছ থেকে পালাচ্ছিল। নোয়া তখন আরো কিছু খেয়াল করে, এম্পায়ার হাতে দগদগে পোড়ার দাগ, ঠিক সেই ডাইনির হাতের মতনই। সব সন্দেহ এখন নিশ্চিত। ম্যাচ শেষ হতেই নোয়া তার দুই বন্ধুকে নিয়ে এম্পায়ার বাড়িতে যায়। তারা ভেতরে ঢুকে দেখে চারপাশে ছড়ানো রয়েছে অনেক নিখোঁজ শিশুদের জিনিসপত্র। নোয়ার বন্ধুরা পুরো বিষয়টি ভিডিওতে রেকর্ড করছিল। এটাই ছিল তাদের সবচেয়ে বড় প্রমাণ। ঠিক তখনই ডাইনি সেখানে হাজির হয় এবং তিনজনের উপর অনেক রেগে যায়। তারা তিনজনেই জ্ঞান হারায়। চোখ খুলতেই তারা নিজেদের বাধা অবস্থায় দেখতে পায়। ডাইনিটি সামনে দাঁড়িয়ে বলে, আমি চেয়েছিলাম তোমাদের না মারতে। অনেক বছর ধরে আমি শিশুদের মাংস খেতাম, কিন্তু পরে আমি আরো ভালো উপায় বের করেছিলাম, শুধু আত্মা খাওয়ার। শিশুদের শরীর বেঁচে থাকতো কিন্তু আত্মা আমার হয়ে যেত। এরপর সে হেসে আরো বলে, তোমরা যেহেতু চলে এসেছো তোমাদের দিয়ে আমি আজ স্যুপ বানাবো। এই কথা শুনে তিনজন ভয়ে কাঁপতে থাকে। ডাইনি প্রথমে নোয়াকে টেনে নিয়ে যায় তাকে কাটার জন্য। ইউজন আর সামি কোনোভাবে নিচেদের দড়ি খুলে ফেলে এবং নোয়াকে বাঁচাতে ছুটে আসে। ঠিক তখনই ডাইনি এম্পায়ার রূপ ছেড়ে নিজের আসল রূপে ফিরে আসে। সে তার ভয়ঙ্কর রূপে রূপান্তরিত হয়। তিনজন বাচ্চা আতঙ্কে চিৎকার করে ওঠে। তাদের ব্যবহার করা লাইট থেকে পর্দায় আগুন লেগে যায় আর সেখান থেকে পুরো ঘরটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখে ডাইনি হিংস্র হয়ে ওঠে এবং তিনটি বাচ্চাকে তাড়া করতে শুরু করে তাদের শেষ করে দেওয়ার জন্য। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় জিন। তার হাতে সিলভারের বুলেট যুক্ত বন্দুক ছিল। সে এক গুলি ছোড়ে। গুলি সরাসরি ডাইনির শরীরে লাগে। ডাইনির শরীর থেকে সঙ্গে সঙ্গে উজ্জ্বল আলো বেরিয়ে আসে, যা ছিল শিশুদের আত্মা। আলো বেরিয়ে যেতে দেখে জিন বুঝে যায় সিলভার বুলেট তাকে শেষ করতে পারে আর ডাইনি মরলেই সব আত্মা মুক্ত হয়ে বাচ্চাদের দেহে ফিরে যাবে। কিন্তু ডাইনি ততক্ষণে সে আলোকে টেনে আবারও নিজের মধ্যে ঢুকিয়ে ফেলে এবং আবারও রাগে অমানুষ হয়ে ওঠে। নোয়ার দুই বন্ধু ভয় দ্রুত পালিয়ে যায় আর নোয়ার জিন নেমে যায় বেসমেন্টের চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নিতে। বেসমেন্টে ডাইনি নোয়াকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলার জন্য। নোয়া শ্বাস নিতে হিমশিম খেতে থাকে। ঠিক তখনই জিন বন্ধু রিলেট করে এবং দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে যায় সামনে এবং একের পর এক সব সিলভার বুলেট ডাইনির শরীরে ঢুকিয়ে দেয়। ডাইনির ভেতর থেকে একের পর এক আলো বের হতে থাকে। এইগুলো ছিল সব শিশুদের আত্মা, যেগুলো সে এতদিন বন্দি করে রেখেছিল। অবশেষে ডাইনির শরীর জ্বলতে থাকে এবং সে পুরোপুরি ছাই হয়ে যায়। শহর ডাইনির হাত থেকে মুক্ত হয়ে যায়। ডাইনির মৃত্যু হতেই সব আত্মা বাতাসে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে তাদের নিজ নিজ দেহে ফিরে যায়। অদ্ভুতভাবে স্থির হয়ে থাকা সব শিশু আবারও চেতনা ফিরে পায়, যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। কিন্তু একটি সমস্যা থেকেই যায়। ডাইনির বাড়িতে লাগা আগুনের কারণে নোয়ার তার বন্ধুদের ক্যামেরা পুড়ে যায়, অর্থাৎ কোনো প্রমাণই আর বেঁচে থাকে না যে ডাইনি আসলেই ছিল। তবে তারা নিজেরাও চাচ্ছিল না যে এই সবার সামনে আসুক। পরের দিন সকালে নোয়া তার নোটবুকে জিনের সম্পর্কে একটি লেখা তৈরি করে। সে জিনের সম্পর্কে ভালো ভালো কিছু লেখে। জিন শহরে সেবা করত, তার মানুষের প্রতি ভালোবাসা ছিল এবং কিভাবে
ভালোবেসে বীরের মতো শিশুদের রক্ষা করেছে। এই আর্টিকেল এডিটর এতটাই পছন্দ করে যে আর্টিকেলকে ফ্রন্ট পেজে ছাপানো হয়। জিন খবরটি দেখে আবেগে ভেসে ওঠে। জিন নোয়াকে জানায়, আমি আমার স্ত্রীর কাছে যাচ্ছি বহুদিন পর। এটা শুনে নোয়া সত্যি সত্যি খুশি হয়ে যায়। জিন অবশেষে অতীতের কষ্ট পেছনে ফেলে নতুন ভাবে শুরু করতে যাচ্ছিল। নোয়া বেসবল খেলতে চায়। বেন আবারও আগেরই মতো প্রাণবন্ত হয়ে ফিরে এসেছিল। সে এক জোরালো শট মেরে দলকে আবারও জিতিয়ে দেয়। নোয়া আর তার পরিবার আনন্দে চিৎকার করে ওঠে। অন্যদিকে জিন গাড়ি চালিয়ে তার স্ত্রীর সাথে দেখা করতে যায়। সে দূর থেকে তার স্ত্রীকে দেখে। সে এখন অনেক দিনের দূরত্ব শেষ করতে চায়। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার এক্সপ্লেনেশন এবং আমার ভয়েস যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।